গল্পস্বল্পে আজ পড়ছি আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত উপন্যাস সুবর্ণলতা, আজ ৪র্থ পর্ব। হঠাৎ সেই অচৈতন্য লোক থেকে যেন জেগে উঠল সুবর্ণ, আর ঠিক সেই মুহূর্তেই যেন ধাক্কা খেল। আবার আবার সেই কাহিনী, সেই কথা আবার গঙ্গামণিকে বিশদ করে বলতে ইচ্ছে করছে মুক্তকেশীর। হ্যাঁ, মুক্তকেশীরই গলা। শ্রোতা গঙ্গামণি। ও আমার পোড়া কপাল, জানিস না তুই? ওলো শোন তবে, মেজবউ হচ্ছে আমার সৈমার নাতনি। সেই যে সেবার জিজ্ঞেস করলি বারুইপুরে থাকছো কেন গা? বললাম সৈমার বাড়ি। তা সেই রকম গিয়েছি, দেখি এই ধিঙ্গি অবতার মেয়ে ঠাকমার কাছে বসে সোহাগ খাচ্ছে। রূপখানা মন্দ নয়, বারন্ত গরণ, মিথ্যে বলবো না, চোখে লাগলো, মনে ধরে গেল। ভাবলাম পেবর সঙ্গে দিব্যি মানায়। তা সেই কথা বলতে সৈমা কপালে হাত চাপড়ালো, বলল বিয়ে? বিয়ে কে দিচ্ছে ওকে? ওর বিদ্যাপতি মা ওকে বিদ্যে শেখাতে স্কুলে পড়াচ্ছে, আরও পড়াবে, পাশের পড়া পড়বে মেয়ে। শুনে আমি বলি, হ্যাঁ গো, তুমি সাউরি থাকতে বেটার বউয়ের কথায় জয়ী হবে? সৈমা বলল, না হয়ে উপায়? দেখিসনি তো আমার বউটিকে। শুনে বুঝলি ঘেন্নায় যেন প্রাণ শতক্ষণই হলো। খুব ধিক্কার দিলাম সৈমাকে। তারপর পরামর্শ দিলাম, বউকে না জানিয়ে নাতনির বিয়ে দিয়ে ফেলো, হয়ে গেলে তো আর ট্যাফেটি করতে পারবে না। গঙ্গামণির কণ্ঠ কাসর বেজে ওঠে। মা কোথায় ছিল? ছিল ছিল এই কলকাতায়। মেয়ে গরমের ছুটিতে আম খেতে গিয়েছিল বাপের সঙ্গে। আমি বলি, এই সুযোগ সৈমা, মেয়ের মাকে খবর দাও, হঠাৎ একটা সুপাত্তরের সন্ধান পাওয়া গেছে, হাতছাড়া করতে পারছি না, চলে এসো, মেয়ের বিয়ে আরম্ভ হচ্ছে। এই তো ব্যাপার, সরল সাদা ব্যবস্থা। আচ্ছা তুই বল গঙ্গা, কি এমন অন্যায্য কাজটা হয়েছে? কে বলছে অন্যায্য? কে? তা মিথ্যে বলবো না, কেউ বলেনি। 10 ধর্মে সবাই বলল ভাগ্যি বটে মেয়ের, যাচা পাত্তর এসে মেয়ে নিচ্ছে। অন্যায্য বললেন আমার বেয়ান ঠাকুরন। তিনি কলকাতা থেকে এসেই যেন আকাশে পা তুললেন। এ বিয়ে আমি মানি না, এ বিয়ে ভেঙে দেব। গঙ্গামণি শিউরে ওঠে। ভেঙে দেব বললে? বলল তো। মেয়ে জামাইয়ের মুখ দেখল না, একটু আশীর্বাদ করলো না, ভিটায় পা দিল না, শাউরির সঙ্গে কথা কইল না। স্বামীকে ডেকে বলল, ভালো চাও তো মেয়ের বিয়ে ভাঙো, নইলে এই চললাম। বেয়াই আমার খুব দৈদস্তুর করলো, শুনলাম হাত জোর পর্যন্ত করলো। মা গিয়ে একেবারে বজ্জর, শুনল না কথা। ঠক ঠক করে গিয়ে গাড়িতে চড়ে বসে বলে গেল, তুমি যেমন আমায় ঠকিয়েছ, আমিও তার শোধ নিচ্ছি। তোমার সংসারে আর নয়, ব্যাস সেই উপলক্ষ। ঘর সংসার ত্যাগ দিয়ে তেজ করে চলে গেল কাশিতে বাপের কাছে, ব্যাস আর এলো না। এলো না? গঙ্গামণি যেন শুনে পাথর। এলো না কি গো সুবোধের মা? পাগল ছাগল নয় তো? পাগল? পাগল করতে পারে মানুষকে। ওই বউ নিয়ে তো আজন্ম সৈমা জ্বলে পুড়ে মরছে। কি তেজ আস্পদ্দা! তা যেমনি মা তেমনি ছা। আমার এই ধনীও তো তেজাস্পদ্দায় কম যান না। হ্যাঁ গা, তা বাপের বাড়িতে আছে কি এখন? আছে সব্বাই, বাপ ভাই ভাজ, কাছে পিঠে পিসিও আছে একটা। কিন্তু আমার আর কি ইষ্ট লাভ হলো? এই তো প্রথমবার। কোথায় মা বাপ কাছে নিয়ে যাবে, সাধ নেমন্তন্ন দেবে, তা নয় আমার বুকে বাঁশ ডলছে। গঙ্গা বলে উঠে, হ্যাঁ গো, তা মা আর আসবে না? কি জানি ভাই, তেজ কখনো করলাম না, তেজের আশ্বাদ জানলামও না, এলো না তো এই এত বছরে। গঙ্গামণি গলা নামিয়ে বলে, হৃদচরিত্রের ভালো তো? মুক্তকেশী বলেন, ভগবান জানে, যার ধর্ম তার কাছে, তবে মনে হয় সেদিকে কিছু নয়, শুধু তেজ আস্পদ্দা। আমাকে না বলে, আমার অনুমতি না নিয়ে আমার মেয়ের বিয়ে দিয়ে ফেলেছে। নেহি কারেঙ্গা অমন স্বামীর ঘর, এই আর কি। তাজ্জব! তা বাপু বৌদিদি? বেয়ান যখন তোমার সৈমার পুত বউ, তখন জানতে তো তার ধার ধরন। স্বেচ্ছায় সুখে তার মেয়ে আনলে কি বলে? মুক্তকেশী কপালে হাত দিয়ে বলেন, অদেষ্ট, অদৃষ্ট,
সমস্ত নিরুপায় তার শেষ কথা। আদি অন্তকাল সেই অদৃষ্ট নামক অদৃষ্ট ব্যক্তিটিকেই আসামি খাড়া করেছে লোকে, সমস্ত কিছুর চরমকালে। মুক্তকেশীও করলেন। 3টে বছর গায়েব করেও বিরাজকে আর 12 কোঠায় রাখা যাচ্ছিল না। দেখতে ছোটখাটো, বয়সের বাড়বাড়ন্ত নেই বলেই যে পাড়াপড়শির চোখে ধুলো দিয়ে চালানো যাবে এ আশা একটু বেশি আশা। সেদিন তো এক প্রিয় সঙ্গিনীর সঙ্গে বন্ধু বিচ্ছেদই ঘটে গেল। মুক্তকেশী তার কাছে আক্ষেপ জানাচ্ছিলেন। ছেলেরা তো আপিস আর তাসপাশা নিয়েই মগ্ন, বোনটার বিয়ের কথা মনেও আনে না। আমারই হয়েছে জ্বালা। একটা পাত্তর টাত্তরের সন্ধান দাও না ভাই, গলা দিয়ে ভাত নামছে না যে। 12 বছর পার হয় মেয়ে। হয়ে গেল উল্টো উৎপত্তি। বান্ধবী বলে বসলেন, এখনো 12 পার হয়? মেয়ে কি তোমার উল্টো দিকে হাঁটছে সুবোধের মা? 5 বছর আগে তো শুনেছিল যে 10-এ পা দিয়েছে। মুক্তকেশী প্রথমটা পাথর হয়ে গিয়েছিলেন, তারপরই অবশ্য নিজ মূর্তি ধরলেন। বান্ধবীকে বাবার বিয়ে খুরোর নাচন দেখিয়ে দিয়ে বন্ধুত্বের মূলে কুঠারাঘাত করে চলে এলেন, কিন্তু মনের মধ্যে তো আগুনের দাহ। আবার একদিন মুক্তকেশীর এক জ্ঞাতি ননদ বেড়াতে এসে বলে বসলেন, কোলের মেয়ে বলে বুঝি কাজ ছাড়া করবে না নবু? মেয়েকে বীজ রাখবি? বলি রাজি যে পার হয়ে উঠল। রসনার ধার সম্পর্কে মহিলাটির খ্যাতি আছে। মুক্তকেশীকে তিনি হেলায় জয় করতে পারবেন এ কথা মুক্তকেশীর অজানা নয়। তাই এক্ষেত্রে মুক্তকেশী অন্য পথ ধরলেন। অভিমানের গলায় বললেন, তা তোমরা পিসিরা থাকতে যদি মেয়ের বিয়ে না হয় আমি আর কি করব ঠাকুরজি? 14 পুরুষ নরকস্থ হলে তোমার গিয়ে বাপ ঠাকুরদার বংশই হবে, আমার নয়। তোমরাই বোঝো। অতএব কলহ এগোলো না। ননদ মুক্তকেশীর ছেলেদের নিন্দাবাদ করে বিদায় নিলেন। কিন্তু তারপর ঝড় উঠল, অবিচ্ছিন্ন ঝড়। মুক্তকেশীর সংসারে সেই ঝড়ের ধাক্কায় তোলপাড় হতে থাকলো। বিরাজ তো মার সামনে বেরোনোই ছেড়ে দিল, কারণ তাকে মাঝে রেখেই তো মার যত বাক্যি বলি। প্রবোধ সুবোধ মার সর্ববিধ কটূক্তি নীরবে গলধকরণ করে পালিয়ে প্রাণ বাঁচাচ্ছে। উমাশশী সর্বদাই তটস্থ, এমনকি মুখরাজ সুবর্ণও মার মন প্রাণ ভালো নেই ভেবে চুপচাপ আছে। এহেন পরিস্থিতিতে সহসা আগুনে জল পড়ল। বড় মেয়ে সুশীলা এসে হাজির এক সম্বন্ধ নিয়ে। বিদ্বান ছেলে, রূপে কার্তিক, অবস্থা ভালো। তারা এই সালেই বিয়ে দিতে চায়, কারণ সামনে অকাল পড়ছে। তবে হ্যাঁ, একটু খাই আছে। ফুলসজ্জার তত্ত্ব, দান সামগ্রী, ভরাবরণ, নমস্কারী, ননদঝাঁপি, কনের গা সাজানো গহনা ইত্যাদি সর্ববিধ সৌষ্ঠবের ওপর আবার 300 টাকা নগদ। নগদের সংখ্যাটা শুনেই আটকে উঠলেন মুক্তকেশী। 300 টাকা নগদ বার করা কি সোজা? ঘর খরচা, বরযাত্রী কনে যাত্রী খাওয়ানো এসবও তো আছে। মেয়ের উপর বিরূপ হলেন মুক্তকেশী। বেজার গলায় বললেন, খুব যা হোক সম্বন্ধ আনলি, তোর ভাইদের বুঝি রাজরাজরা ভেবেছিস? এখনো বলে বাড়ির দেনাই শোধ হয়নি। সুশীলা এর জন্য প্রস্তুত ছিল। সুশীলার ভাড়ারে তাই যুক্তি মজুদ ছিল। ধার দেনা আবার কোন গেরস্থটাকে করতে না হয়? কন্যে দায় উদ্ধার করতে ধার দেনা করা তো চিরাচরিত বিধি। এমন সোনার পাত্র হাতছাড়া করলে এরপর মাটির পাত্রে মেয়ে সঁপতে হবে, আর তার মানেই চিরটা কাল মেয়েকে টানা। এই যে 3টে মেয়েকে পার করেছেন মুক্তকেশী, ভালো ঘরে বরে বিয়ে দিয়েছেন বলেই না নিশ্চিন্তে আছেন, ইত্যাদি ইত্যাদি বহুবিধ যুক্তির জালে বন্দি করতে চায় সুশীলা মাকে। তা মুক্তকেশীরই কি আর মন ঝোঁকে না সোনার পাত্রের দিকে? তবু আরো বেজার গলায় বলেন, বলে দেখো তোমার ভাইদের, আমার কোচরে তো আর টাকার কারি জমানো নেই যে বুকের পাটা করে হ্যাঁ করব। মেয়ে তো তালগাছ হয়ে উঠছে, দেখি আর কাঁপি। তো ভাইদের বলে দেখে সুশীলা, বুদ্ধিমতী মেয়ে, বেশ মোক্ষম সময়ে কথাটা পারে। 4 ভাই যখন শাড়ি দিয়ে খেতে বসেছে, বড় বড় কাঁঠাল কাঠের পিঁড়ি পেতে, সামনে মা বসেছেন পাখা হাতে করে, বউরা ধারে কাছে ঘুরছে নুনটুক লেবুটুক লাগবে কিনা জানতে। তখন মায়ের হাত থেকে পাখাখানা নিয়ে নাড়তে নাড়তে সুশীলা বলে ওঠে, হ্যাঁ রে, তা রাজুর বিয়ে
কি করছিস তোরা? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, সেই প্রসঙ্গের ধুয়ো তুলে ঢালে খাড়ায় হয়ে আছেন মুক্তকেশী। দিদির মুখেও কিনা সেই প্রসঙ্গ। সন্দেহ কি যে মারি শিক্ষা, কিন্তু সে সন্দেহ তো ব্যক্ত করা যায় না। সুবোধ থালায় আখ কাটতে কাটতে বলে, খুঁজছি তো, তেমন মনের মতো পাচ্ছি কই, যা তা ধরে তো আর। আহা হা, তাই বা দিবি কেন? ভালো পাত্তর আমার হাতে আছে, তবে খাই একটু বেশি। হ্যাঁ, একঝোঁকে বলে ফেলাই ভালো, দ্বিরুক্তি বা বাদ প্রতিবাদের পথ থাকে না। খাই শব্দটা কি ভয়াবহ, যেন হাঁ করে খেতে আসছে। সুবোধের মুখ শুকিয়ে যায়। খাই মানে কত খাই? কত সে কথা শুনে সুবোধের মুখ আরও শুকোয়। গলা ঝাড়া দিয়ে বলে, অত খাই হলে মানে আমাদের তো এখন হাতে কিছু নেই। বোনের বিয়ে তাহলে শিকেই তোলা থাক। মুক্তকেশী ঠান্ডা পাথুরে গলায় বলেন, হাতে যখন টাকা নেই তোমাদের, বলবার কিছু নেই, তবে শাস্তরে ভগ্নীদার আর কন্যাদায়কে সমানই বলেছে। কোন শাস্তরে বলেছে এ কথা? সে প্রশ্ন তোলে না মুক্তকেশীর ছেলেরা। এ কথাও তোলে না, না বুঝে সুঝে বুড়ো বয়স অবধি সংসার বাড়াতে তোমায় বলেছিল কে বাপু? তোমার নির্বুদ্ধিতার দায় আমাদের পোহাতে হবে এমন কি বাধ্যবাধকতা? না, তোলে না এসব কথা, শুধু অস্ফুটে বলে, না মানে গহনাটাও গা সাজানো চাইছে কিনা, এদিককারও সব আছে, তার উপরে নগদ। হঠাৎ রান্নাঘরের শেকলটা নড়ে ওঠে। সাংকেতিক ঘণ্টা। সুশীলাই পাখাখানা নামিয়ে উঠে যায়, আর পরক্ষণেই হাস্য বদনে এসে বলে, ওই শোনো, হয়ে গেল সমস্যার সমাধান। মেজবউ বলছে গহনার জন্য ভাবতে হবে না তোমাদের। ভাবতে হবে না? চার ভাই একটু সচকিত হয়, যেন ঠিক অনুধাবন করতে পারে না, কিন্তু মুক্তকেশী পারেন। সঙ্গে সঙ্গে একগাল হেসে বলে ওঠেন, বুঝেছি। নির্বুদ্ধির ঢেকে নিজের গয়নাগুলো খয়রাত করবে। বোকা হাবা হলে কি হয়, মনটা ওর বরাবরই উঁচু। এই সেদিনই ভিখিরিকে একখানা পুরনো কাপড় দিয়ে ফেলার অপরাধে যে ওই বউয়ের দরাজ মেজাজের খোটা তুলে নাকের জলে চোখের জলে করেছিলেন তাকে, তা অবশ্য মনে পড়ে না মুক্তকেশীর। মেজ বউয়ের উঁচু মনের পরিচয় ছোট দুই ভাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাতের চুড়োয় গর্ত করে ডাল ঢেলে সাপটাতে থাকে। বড় ভাই মাথাটা নিচু করে ভাতটা নাড়াচাড়া করতে থাকে, এবং মেজ ভাই প্রচণ্ড রাগকে সংহত করে বড় বড় গ্রাস তুলতে থাকে মুখের মধ্যে তার উপর। অসহ্য অসহ্য এই সর্দারি। স্বামীর অনুমতি নেওয়া দূরে থাক, স্বামীর সঙ্গে একবার পরামর্শ করে নেবারও দরকার বোধ করলো না। ভেবেছে কি ও প্রশংসা কুড়াবেন? প্রশংসা কুড়িয়ে পেট ভরবে? এদিকে তো আচার আচরণের দোষে নিন্দায় গগন ফাটছে। কই, তার বেলায় তো ইচ্ছে হয় না বড় বউয়ের মতন শান্তশিষ্ট হয়ে সুখ খেতে কিনি। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবেন, চাঁদের ছুঁচ দিয়ে লোকের মুখ সেলাই করে দেবেন। রাগে হাত পা কাঁপতে থাকে প্রবোধের। সুশীলার অবশ্য এ ভাবান্তর চোখ এড়ায় না, তবে সুশীলা সে কথা তুলে আর ব্যাপারটাকে উদ্ঘাটন করতে চায় না। তাড়াতাড়ি ভাইদের পাতের কাছে দুধের বাটিগুলো এগিয়ে দিয়ে গুড়ের বাটিটা নিয়ে আসে। প্রবোধ একটা সুযোগ পায়। প্রবোধ এই ছুতোয় মনের উত্তাপ প্রকাশ করে বসে। দুধের বাটিটা বা হাতে ঠেলে দিয়ে বলে, লাগবে না, সরিয়ে নাও। ওমা, সে কি, কেন? পেট ভালো নেই? পেট খারাপ শত্রুর হোক, প্রবোধ থমথমে গলায় বলে। এসব বাবুয়ানা ছাড়তে হবে এবার। সুশীলা বুঝেও না বুঝার ভান করে, ফিকে গলায় বলে, হঠাৎ বাবুয়ানা কি দোষ করল? প্রবোধ গুজগুজ গলায় বলে, যাদের এক পয়সার সংস্থান নেই, এক কথায় মেয়েদের গায়ের গয়নায় হাত পড়ে, তাদের এমন দুধ ক্ষীর খাওয়া মানায় না। বলে ফেলেই অবশ্য ঘাটটা গুজে যায় প্রবোধের, কারণ ঠিক এমন স্পষ্ট কিছু বলে ফেলার ইচ্ছে তার ছিল না। চোরাগোপ্তা একটু ইশারা দিতে চেয়েছিল, হলো না। মায়ের পরবর্তী প্রতিক্রিয়ার আশঙ্কায় বুকটা হিম হয়ে গেল তার। এরপর আর কি, ও গহনা ছোবেন মুক্তকেশী? কিন্তু
মুক্তকেশী কি সুবর্ণলতা? তাই অভিমান ভরে সুবিধে সুযোগ পণ্ড করবেন? না, সুবর্ণলতার মতো বোকা নয় মুক্তকেশী। মুক্তকেশী তাই তেতো গলায় বলে ওঠেন, তা ওই দুধটুকু সরালেই সব সমস্যার মীমাংসা হবে? না ওই বাঁচানো দুধটুকু পুনরায় গরুর বাটে উঠে গিয়ে আবার পয়সা ফিরিয়ে আনবে? বাড়িতে কন্যাদায় উপস্থিত হলে ঝিবউয়ের গহনায় হাত পড়ে না এমন রাজার সংসার কটা দেখেছিস তুই? মেজ বৌমা নিজে মুখ ফুটে বলেছে সেইটুকুই আহ্লাদের, নইলে দরকারের সময় ছলে বলে কৌশলে নিতেই হতো। দিতে চেয়ে খুব একটা মহত্তর কিছু করেনি মেজ বৌমা, বড় বৌমারও থাকলে দিত। অর্থাৎ প্রবোধের ঠেস দেওয়া কথার ফল হলো এই, সুবর্ণলতার মহত্ব উদারতা সব কিছুই এখন তৃতীয় বিভাগে পড়ে গেল। সুবর্ণলতার উঁচু মনের পরিচয়টা ধামাচাপা পড়ে গেল। সুবর্ণলতার সুখ্যাতিটা মাঠে মারা গেল। মুক্তকেশী অতঃপর বসে বসে ফিরিস্তি দিতে লাগলেন। এহেন ঘটনা আর কবে কোথায় দেখেছেন? এবং কিরকম সোনাহেন মুখ করে সেই সব বউরা গা থেকে গহনা খুলে দিয়েছে ননদের বিয়েতে, ভাসুরঝির বিয়েতে। তবে সুবর্ণলতা এত কিছু বাহাদুরি দেখায়নি। সুবর্ণলতা নতুন কিছু দৃষ্টান্ত স্থাপন করেনি। সুবর্ণলতার মনটাকে যে উঁচু মন বলে স্বীকৃতি দিয়েছেন মুক্তকেশী, সে কেবল মুক্তকেশীর নিজের মন উঁচু বলে। কিন্তু সুবর্ণলতার সেই মনের স্বীকৃতি কি রইল? বিরাজের গায়ে হলুদের দিন যখন মুক্তকেশী মেজ বৌমার গহনার বাক্সটি তোরঙ্গ থেকে বার করলেন মেয়েকে শালাঙ্কারা করবার জন্য, তখন কি দর্জিপাড়ার ওই বাড়িটায় একটা বজ্রপাত ঘটে গেল না? দোয়াত আছে, কালি নেই, বাক্স আছে, গহনা নেই। মুক্তকেশীর ঘরে তোরঙ্গ, মুক্তকেশীর কোমরের ঘুনশিতে চাবি, অথচ মুক্তকেশীর অজান্তে সে গহনা হাওয়া। এহেন ঘটনায় বিয়ে বাড়িতে যতদূর হুলস্থুল হবার তা হয়েছিল বই কি, বেশি বই কম হয়নি। কারণ বিয়েতে মুক্তকেশীর 3 বিবাহিতা মেয়ে এসেছে সপরিবারে। এসেছেন মুক্তকেশীর ভাজ বোন, মাসতুতো বোন হেমাঙ্গিনী। সকলে গালে হাত দিয়ে ভূত না চোর? চোর যদি তো বাক্সটা শুদ্ধই নেবে। বাক্স খুলে আংটি, মাকড়ি, মল ইত্যাদি কুচো কাঁচা গহনা রেখে দিয়ে বালা, বাজুবন্ধ, চিক, সীতাহার, শাখা, অনন্ত, পালিশপাতের চুড়ি ইত্যাদি করে বড় বড় গহনাগুলি বেছে নিয়ে যাবে? এত সময় হবে চোরের? তাহলে রাত বিরাতে সিঁড়ির ছায়ায় কি উঠোনের ছাঁচতলায় ভূতের দেখা মেলে বলেই যে লোকে গহনা চোর ভূতে বিশ্বাসী হবে এমন হয় না। শেষ অবধি তবে ঘরের মানুষ। কে সেই ঘরের মানুষটি? কোন ঘরের? মুখে মুখে কথা ফেরে, কথা কানে হাঁটে, অনেক কান ঘুরে সুবর্ণলতার কানে এসে পৌঁছায় উত্তরটা। আর কে? যার জিনিস সে? হ্যাঁ, সে নিজেই। তাছাড়া আর কি? সুখ্যাতি কিনতে লোক দেখিয়ে দানপত্তরে সই করে বসে, হাত পা কামড়ে মরছিল, অতএব তলে তলে পাচার। বাপের বাড়ি যাওয়া আসে নেই, তাতে কি? এ বাড়িরই আনাচে কানাচে কোথাও সরিয়ে রেখেছে, পরে তাক বুঝে ব্যবস্থা করবে। দিয়ে ফেললে তো হাত ছাড়া গুপ্তের ছাড়া। সরিয়েছে কখন? ওমা, তার আবার ভাবনা কি গঙ্গা স্নান যান না মুক্তকেশী, তাসের আড্ডায়? চাবি? সে অমন 5টা চাবি ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ফেলা যায়। ভাড়ারের বাসনের সিন্দুকের মোর্চে ধরা তালাটা খুলে দেয়নি সেদিন সুবর্ণলতা? খুলে দিয়ে বাহাদুরি নেয়নি? পান সাজছিল সুবর্ণলতা। কাছে এসে কানে ঢেলে দিল একজন কথাটা। সুবর্ণলতা দাঁড়িয়ে উঠল, বলল, কি বললে? ওমা, এ যে নাগিনীর মতো ফোঁস করে ওঠে গো। আমি বলিনি বাবা, বলেছে তোমারই শাশুড়ি। কোথায় তিনি? আরক্ত মুখ আগুনের মতো গনগনিয়ে ওঠে। সামনে এসে মুখোমুখি বলবার সাহস হলো না বুঝি? জানি না বাবা, তোমাদের কথা তোমরা জানো বলে জ্ঞাতি ননদ পালায়। ভেবেছিল কথাটা নিয়ে জ্ঞাতি জেঠির একটু নিন্দেবাদ করবে। ব্যাপার দেখে থেমে গেল, সরে পড়ল। কিন্তু সুবর্ণলতা কি থেমে থাকবে? সুবর্ণলতা কি তার মা সত্যবতীর রক্তমাংসে তৈরি নয়, যে সত্যবতী কখনো মিথ্যার সঙ্গে আপোষ করে চলতে পারেনি, কখনো অন্যায় দেখে চুপ করে থাকেনি? সুবর্ণলতা সেই এক বাড়ি লোকের সামনে মুক্তকেশীর মুখোমুখি এসে দাঁড়ালো, বলল, গহনা হারানোর কথায় কি বলেছেন?
মুক্তকেশী তার মেজ বৌমার অনেক মূর্তি দেখেছেন, কিন্তু ঠিক এই মূর্তিটি বোধহয় দেখেননি। তাই ফিকে গলায় বললেন, কি আবার বলবো? বলেননি আমি সরিয়ে ফেলেছি? মুক্তকেশী গালে হাত দেন। ও মা, শোনো কথা, তোমার জিনিস তুমি বলে কত আহ্লাদ করে ছোট ননদকে দেবে বললে, তোমায় ও কথা বলতে যাব কেন? ছি ছি, আমি পাগল না ভূত? নিজের অভিনয় ক্ষমতায় নিজেই প্রীত হন মুক্তকেশী। সুবর্ণলতা এদিক ওদিক তাকিয়ে বলে, তবে যে রঞ্জ ঠাকুরজি বলল। মুক্তকেশী কথাটা লুফে নেন, উদাস গলায় বলেন, তা তো বলবেই, জ্ঞাতি সত্তর যে, জ্ঞাতির মুখেই এমন কথা শোভা পায়। তবে আপনি কাকে সন্দেহ করছেন? সন্দেহ আর কাকে করব বাছা, করি আমার অদেষ্টকে। গহনার জন্য এখন শ্বশুর বাড়িতে কত খোয়ার হয় দেখো মেয়েটার। হবে বললেই তো হয় না, সুবর্ণলতা তীব্র স্বরে বলে, বার করতে হবে গহনা। ওমা, বার করব কোথা থেকে? হদিস জানি? মুক্তকেশী হদিস জানেন না, কিন্তু মুক্তকেশীর বউ সে হদিস বার করে ছাড়বে। মুক্তকেশীর ঘোমটা দেওয়া বউ ঘোমটা মুখে সকলের সামনে মুখ তুলে চেঁচিয়ে ওঠে, আপনার ছেলে কই? মেজ ছেলে? ওমা, কি সর্বনেশের কথা! তাকে কি দরকার? আছে দরকার। তাই এই একবারই লোকের সামনে ডেকে কথা কইবে নাকি তুমি আর তার সঙ্গে? কইব, কইতেই হবে। খুদু ডেকে আনো তো তোমাদের মেজ দাদাবাবুকে। চটি জোতর শব্দ করতে করতে বাইরের ঘর থেকে ভিতরে এলো প্রবোধ। অলস আদুরে গলায় শুধালো, মা, ডেকেছো কেন গো? মা নয়, আমি। দর্জিপাড়ার গলির ওই বাড়িটা আর একটা বাজ পড়ল। বুঝিবা এ কাজটা আরো ভয়ঙ্কর, আরো সাংঘাতিক। মুক্তকেশীর পাশ কাটিয়ে মুক্তকেশীর সামনে, এক বাড়ির লোকের সামনে মুখের ঘোমটা কমিয়ে বরের মুখোমুখি দাঁড়িয়ে বউ তীব্র গলায় উচ্চারণ করল, মা নয়, আমি। প্রবোধের মুখটা হঠাৎ অমন পাংশু হয়ে গেল কেন? প্রবোধ হুঙ্কার দিয়ে বউকে থামিয়ে দিতে পারল না কেন? অমন বোকার মতো শিথিল গলায় প্রশ্ন করল কেন? তার মানে সুবর্ণলতা কি সত্যিই পাগল হয়ে গেছে? সুবর্ণলতা কি ভুলে গেছে সে কোথায় দাঁড়িয়ে আছে, কাদের সামনে? তা নইলে কি সুবর্ণলতা তেমনই স্বরে বলতে পারে? মানে বুঝতে খুব কষ্ট হচ্ছে। গহনাগুলো কোথায় সরিয়েছ? গহনা? আমি? কিসের গহনা? মানে সেই গহনা? আমি কি জানি বা? প্রবোধের জীব তোতলার অভিনয় শুরু করে, কিন্তু মুক্তকেশী কি দাঁড়িয়েছিল ছেলের এই অপমান সহ্য করবেন? তা তো আর হয় না। মুক্তকেশী কনুয়ের ধাক্কায় বউকে ঠেলে সরিয়ে দিয়ে বলেন, বাড়তে বাড়তে একেবারে যে আকাশে পা তুলছ মেজ বৌমা, কাকে কি বলছো জ্ঞান নেই? আছে, জ্ঞান ঠিকই আছে। ধাক্কা খেয়েও নিবৃত্ত হয় না সুবর্ণলতা। বলে, খুব তো মাতৃভক্ত ছেলে আপনার, পা ছুঁয়ে দিব্যি গালুক না, ও জানে কিনা গহনা কোথায় আছে। বেশ, তাই করছি। প্রবোধ মায়ের পা থেকে হাত চারেক দূরে দাঁড়িয়ে হাত পা ছড়ে, পা ছুঁয়ে দিব্যি গালছি। ডরাই নাকি? এত বড় আস্পর্ধার কথা! আমি চোর? আমি গহনা চুরি করেছি? চুরি করবে কেন, সাবধান করেছ। সুবর্ণলতা আরও তীক্ষ্ণ গলায় বলে, পাছে পরের ঘরে দামি জিনিসগুলো চলে যায় তাই বাদ দিয়েছ। তোমায় চিনি না আমি? দেব বলেছি বলে যাচ্ছে তাই করনি তুমি, আমায় ধরে ঠ্যাঙাওনি? হ্যাঁ, এই চরমতম অপমানের কথা ব্যক্ত করে বলে বসল সুবর্ণলতা। পাছে লোক জানাজানি হয়ে যায় বলে মার খেয়ে যে টু শব্দটি করে না, তার এই বলে বসাটা আশ্চর্য বই কি। এমনই ধৈর্যচ্যুতি ঘটল সুবর্ণলতার যে তার জীবনের এই লজ্জাকর গোপনীয় খবরটা এমন করে উদ্ঘাটিত করে বসল। তা সুবর্ণলতার চরিত্র হয়তো ওইটাই ছিল পরমতম ত্রুটি। সুবর্ণলতা যখন তখনই ধৈর্যের সীমা অতিক্রম করে বসত। সেই অতিক্রম করে বসায় যে নিজেই হাস্যাস্পদ হতো, হেয় হতো, সমালোচনার বিষয়বস্তু হতো, তা মনে রাখতে পারত না। সুবর্ণলতা যে তার ননদের গায়ে হলুদের দিন গলায় আঁচল পাকিয়ে মরতে গিয়ে একটা কীর্তি করে বসেছিল,
এতে কেউ সুবর্ণলতাকে মমতা করেছিল, নাকি প্রবোধকে নিন্দে দিয়ে সত্য পথে স্থির তার বউকে বাহবা দিয়েছিল? মোটেই না। সুবর্ণলতাকে শুধু ছিছিৎকার করেছে সবাই, কারণ সুবর্ণলতার জন্য ডাক্তার ডাকতে হয়েছিল সেদিন। কি লজ্জা, কি লজ্জা! মুক্তকেশী কেন গলায় দড়ি দেননি সেদিন? এই আশ্চর্য। আচ্ছা, বিরাজের বিয়েটা কি তবে বন্ধ হয়ে গেল? ইস, পাগল নাকি? মেয়ের বিয়ে বন্ধ হয়? মা মরলে তাকে ঘরে শেকল তুলে রেখে দিয়ে লোকে কন্যা সম্প্রদানটা করে নেয়। এ তো তুচ্ছ একটা বউ বাড়ির। তাছাড়া মরেও তো নি, শুধু কেলেঙ্কারি করেছিল। একবেলা শুয়ে পড়ে থেকেই তো সেরে গেল তার দুর্বলতা। আবার তো পরদিন উঠে কাজকর্ম করতে লাগলো বিয়ে বাড়িতে। সবাইয়ের সঙ্গে খেতে বসতেও দেখা গেল মাছ লুচি নিয়ে। শুধু একটু বেশি শান্ত, একটু বেশি স্তব্ধ। কিন্তু লজ্জিত কি? আশ্চর্য, লজ্জিত হতে দেখা যায়নি কখনো সুবর্ণলতাকে। অথচ জীবনে কম কেলেঙ্কারি তো করে বসেনি সে। বারে বারে করেছে, যখন তখন। বিরাজের বিয়ে হয়ে গেল তাহলে। তবে বুঝি নিরলঙ্কার দেহে শ্বশুরবাড়ি গিয়ে দাঁড়াতে অনেক গঞ্জনা খেতে হয়েছিল বেচারাকে? না না, গহনাগুলো যে পাওয়া গেল শেষ পর্যন্ত, অদ্ভুত এক পরিস্থিতিতে পাওয়া গেল। মুক্তকেশীর সেই তোরঙ্গের মধ্যেই পড়ে গিয়েছিল কাপড় চোপড়ের খাঁজে। হয়তো গহনার বাক্সটায় চাবি দেওয়া হয়নি, হয়তো অসাবধানে কোনো সময় উপুর হয়ে পড়ে গিয়েছিল বাক্সটা। ঠিক ঠিক সবই পাওয়া গেল। স্বাস্থ্যবতী সুবর্ণলতার দরুন গায়ে বড়জরির কলকা বসানো মখমলের জামা আর বেগুনি ডুরে ভারী জরিদার বেনারসি পরে সর্বাঙ্গে ঢলঢলে গহনা ঝলমুলিয়ে শ্বশুরবাড়ি গেল বিরাজ, চোখের জলে ভাসতে ভাসতে। যাবার আগে গোপনে সুবর্ণলতার হাত ধরে কেঁদে বলেছিল, এতদিন তোমায় চিনতে পারিনি মেজবউ, কত লাঞ্ছনার কারণ হয়েছি, তুমি দেবী। সুবর্ণর চোখেও জল ছিল বই কি, চোখে জল আর মুখে হাসি নিয়ে বলেছিল, যাক, একজন তবু চিনলে আমায়, তবু মনে জানবো ভূভারতে এসে একটু সার্থক হলাম। তা মনে কি আর রাখবে মেজবউকে? যা সুন্দর বর হলো, পৃথিবীই ভুলে যাবে। মুক্তকেশের ছোট দুই ছেলে যে রোজগারি হয়ে উঠেছে তা নয়। প্রভাস তো এখনো পড়ুয়া ছেলে, ল পড়ছে। আর প্রকাশ পাড়ার শখের থিয়েটারের হিরোইনের পাকা পোস্টটা পেয়ে সুখে মহল্য দিচ্ছে। তবু মেয়ের বিয়ের পর ছেলেদের বিয়ের চিন্তায় আর বিলম্ব করলেন না মুক্তকেশী। মেয়ের বিয়ের জন্যই আটকে ছিলেন এ যাবৎ। আর থাকেন, দুই ছেলের বিয়ের জন্যই তোড়জোড় লাগান। খবরটা শুনে উমাশশীর কাছে সেই কথাটা বলে বসল সুবর্ণলতা, যে কথার জন্য খণ্ডপ্রলয় ঘটে গেল। তা সুবর্ণলতার জীবনটা নিরীক্ষণ করে দেখলে আগাগোড়াই তো শুধু ওই খণ্ডপ্রলয়। সুবর্ণলতা একটা কিছু বেফাস কথা বলে বসে, আর সংসারে তুমুল কাণ্ড ঘটে। মনে হয় এবার বুঝি কিছু একটা করে বসবে সুবর্ণলতা। কিন্তু না, আবার দেখা যায় সুবর্ণলতা তার দীর্ঘ সুন্দর দেহটা নিয়ে সংসারে চড়ে বেড়াচ্ছে, কাজ করছে, কর্তব্য করছে। বোঝা যায় না সুবর্ণলতা এই সেদিন গভীর রাতে বিনিদ্র চোখে মৃত্যুর যত রকম উপায় আছে তা নিয়ে ভেবেছে। বোঝা যায় না সবসময় মরতে ইচ্ছে হয় ওর, কিন্তু কেন? চিত্রগুপ্ত বুঝতে পারেনি সুবর্ণলতার বিধাতা পুরুষ। হয়তোবা সুবর্ণলতা নিজেও পারে না, বুঝতে পারে না নিজেই সে সেধে দুঃখ ডেকে আনে। নইলে কি আর দরকার ছিল সুবর্ণর বড়জয়ের কাছে শাশুড়ির বুদ্ধির ব্যাখ্যা করবার? বলে বসবার দরকারটা কি ছিল? মার যেমন বুদ্ধি, ছোট ঠাকুরপোর আবার বিয়ে, গোপ কামিয়ে কামিয়ে মেয়ে সেজেই যার জীবন যাচ্ছে, দিতে হয়তো একটা বেটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়া উচিত ওর। বলা বাহুল্য, কথাটা চাউর হতে দেরি হলো না। 3 বছরের টেপু মহোৎসহে বলে বেড়াতে লাগলো, মেজ খুড়িমা বলেছে ছোট কাকা তো মেয়ে মানুষ, বেটা ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে ছোট কাকার। বলা বাহুল্য, প্রলয় ঘটতেও দেরি হয়নি। গোফ কামানো মেয়েলি গলা প্রকাশচন্দ্র বীর বিক্রমে সাফাই ঝাপাই করতে থাকে মেয়ে মানুষের আস্পর্ধার বিরুদ্ধে। বিদ্বান বিচক্ষণ প্রভাস চিবিয়ে চিবিয়ে বলতে থাকে, উদ্দেশ্য আলাদা, আরও বউ আসে বাড়িতে, এটা ইচ্ছে নয়।
নিজের যথের চাচারটা চলবে না ভেবে বাদ দিচ্ছেন। মনে হয় মেজদার উচিত ওকে নিয়ে আলাদা বাস করা, নচেত ওর দৃষ্টান্তে নতুন যে বউরা আসবে তাদেরও মাথা বেঠিক হয়ে যাবে। শুধু সুবোধই কথাটা শুনে হাহা করে হেসে উঠেছিল। বাড়ির মধ্যে মেজ বৌমারি দেখছে একটু বুদ্ধিশুদ্ধি আছে। মাঝে পেকার জন্য এক্ষুনি কোণে খুঁজছেন, আমি তো ভাবতেই পারিনি। তা সুবোধের অবশ্য 7 খুন মাপ, কারণ প্রবোধ আজকাল প্রচুর কাঁচা পয়সা রোজগার করলেও এখনো গৃহকর্তা হিসেবে সমগ্র সংসারের ভাত কাপড়ের দায়টা সুবোধই টেনে চলছে। নিজের সারি সারি ছেলে মেয়েতে ঘর ভরে উঠলেও এদিকে কার্পণ্য করে না সে। ভগবানও মুখ তুলেছেন, বড়বাবু হয়েছে সে। তবে বাড়িতে মুক্তকেশী বড়বাবু বড় সাহেব সব। সুবোধের কথা ধর্তব্য করলেন না। ছেলেদের বিয়ে তিনি দিলেন, নগদ নিলেন, তত্ত্ব ঘরে তুললেন। এক কুটুমের নিন্দে শতমুখ এবং আরেক কুটুমের প্রশংসায় পঞ্চমুখ হলেন। ওটাই মুক্তকেশীর রাজনীতি। প্রথম থেকে বিভেদ সৃষ্টি করে রাখা ভালো, নইলে যায় যায় একদল হলে পৃষ্ঠবল বাড়বে না। শাশুড়িকে কি তাহলে গ্রাহ্য করবে? তা মুক্তকেশীর নীতি কার্যকরী হয় বই কি। নতুন বউয়েরা আসার পর থেকেই সংসারের বায়ুমণ্ডলে উত্তাপের সঞ্চার হতে দেখা যায়। মুক্তকেশী সেই উত্তাপের সুযোগে একজনকে সুয়ো করে নেবার চেষ্টা করেন। উকিল ছেলের বউই ইদানিং সুয়ো হয়েছে, তাকে তোয়াজ করে চলেছেন মুক্তকেশী প্রায় নির্লজ্জের মতো। কারণ কারণ পায়ের তলায় একটু শক্ত মাটির আশ্রয় খুঁজছেন মুক্তকেশী, যে মাটিতে দাঁড়িয়ে প্রতিপক্ষের সঙ্গে লড়তে পারেন। প্রতিপক্ষ আর কে? দুর্দান্ত দুর্বিনীত মেজবউ। তার চোখের কোণে যেন চাপা আগুনের গনগনানি, তার ঠোঁটের কোণায় যেন ঔদ্ধত্যের ঝিলিক। মুক্তকেশীর কাজে প্রতিবাদ করে বসে সে যখন তখন। তার উপর আবার বরটা তার উপায়ী হয়ে উঠছে উত্তরোত্তর। ওকে দাবাতে হলে শক্ত মাটিতে পা রাখতে হয়। অলিখিত আইনে সব ভাইরাই উকিল ভাইকে নিজেদের থেকে উচ্চাসনে বসিয়ে সমীহর চোখে দেখে আসছে, কাজেই সেই খুঁটিটাই ধরা ভালো। মুক্তকেশী তাই রাত দিন সেজ বউ গিরিবালার শরীর কাহিল দেখেন, আর খেতে খেতে আধমরা হতে দেখেন তাকে। আর তার গুণের তুলনা দেখতে পান না। সে যে বড় মানুষের মেয়ে হয়েও দেমাকি নয়, এটাই কি সোজা পাওয়া নাকি? প্রকাশের বউ বিন্দু বড় মানুষের মেয়ে নয়, নিতান্তই নিরুপায়ের ঘরের মেয়ে। মুক্তকেশী রাত দিন তাকে তার সেজজ্জার দৃষ্টান্ত অনুসরণ করতে বলেন। মুক্তকেশীর এই রাজনীতির লীলার উপর দিয়ে বয়ে চলেছে দিন, বয়ে চলেছে প্রকৃতির লীলা। মেয়েতে বউতে মিলে কোন না কোন বছরে বার তিনেক আতুরের ঘটনা ঘটাচ্ছে। সুবর্ণলতা? তা সুবর্ণলতাও সে দলে আছে বই কি। প্রকৃতি তো ছেড়ে কথা কইবার পাত্র নয়, আর প্রবোধচন্দ্রও কিছু আর ছেড়ে কথা কইবার ছেলে নয়। যে স্ত্রীলোক আতুরে যেতে ভয় পায়, সেই স্ত্রীলোককে অসতী ছাড়া আর কিছু বলতে রাজি নয় প্রবোধ। মা হতে অরাজি, তার মানে রূপ যৌবন চলে যাবার ভয়, তার মানে পরপুরুষ আর ফিরে চাইবে না, এই আশঙ্কা। এই বুঝি সব। ওসব বিবিয়ানা রাখো, বিবিয়ানা রাখতে হয়। অতএব কত আর বুঝবে সুবর্ণলতা? কত খণ্ডপ্রলয় ঘটাবে, কত কেলেঙ্কারি করবে। বাড়িতে তো আর এখন শুধু গুরুজনই নেই, লঘুজনও রয়েছে। লজ্জা তো দাঁতের সামনেই। তাছাড়া সময় পর্যায়েরা, তারা যদি টের পায় সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে আতুরে ঢুকতে হচ্ছে, সুবর্ণলতাকে আর কি মানবে তাকে? হয়তো আহাই করে বসবে। ওই আহার চাইতে অনেক ভালো ঈর্ষা। তা ঈর্ষা তারা করে বই কি। এতকাল বিয়ে হয়েছে সুবর্ণলতার, তবু তার বর তাকে চোখে হারা হয়। তবু একদণ্ড ঘরে না দেখলেই রসাতল করে, রান্নাঘরে গেলেই বারবার ছেলেপুলেকে জিজ্ঞেস করে, এই তোদের মা কই? এর চাইতে ঈর্ষার বস্তু আর কি আছে? আজীবন সবাই সুবর্ণকে ঈর্ষাই করেছে, আর বাইরের লোক বলেছে এমন মানুষ হয় না। এ কথা মুক্তকেশীর সংসারের বাইরের সবাই চিরকাল বলেছে। আর মুক্তকেশীর সংসার বলেছে, এমনটি আর দেখলাম না, কোটি কোটি নমস্কার। আজ এই পর্যন্তই। পড়ছিলাম আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত উপন্যাস সুবর্ণলতা, আজ 4র্থ পর্ব।
গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।